বছর পর চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভাষণ দেবেন পলক গ্রাউন্ডের নির্বাচনী জনসভায়, প্রস্তুতি সম্পন্ন। যারা কৌশলে ধোঁকা দেয় জনগণ তাদের প্রত্যাখ্যান করবে, মন্তব্য জামায়াত আমিরের। দেশ চাঁদাবাজ মুক্ত করার প্রতিশ্রুতি। দেশ জুড়ে চলছে নির্বাচনী প্রচারণা, নানা প্রতিশ্রুতি নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রার্থীরা, সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের দাবি। নির্বাচনী প্রচারে আচরণবিধি মানা হচ্ছে না, কেউ কেউ দিচ্ছেন অশালীন বক্তব্য। দেশ সংলাপে বক্তারা নিরাপত্তা নিয়ে শঙ্কা। রাজনীতি নয়, চাঁদাবাজি দখলদারির কারণেই মুসাব্বির খুন, দাবি ডিএমপির। কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু। বিশ্ব রাজনীতিতে ফের ঝড় তুললেন প্রেসিডেন্ট ট্রাম্প। গ্রিনল্যান্ডের পর নজর কানাডার দিকে, 51তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব। এবং শেষ পর্যন্ত টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, পেছনের দরজা দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ করে দিল আইসিসি। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার সন্ধ্যা 7:15টার দিকে শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান তিনি। রোববার পলক গ্রাউন্ডের জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এরই মধ্যে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি। নেতারা বলছেন, প্রায় 21 বছর পর চট্টগ্রামে তারেক রহমানের ঐতিহাসিক জনসভার সাক্ষী হতে যাচ্ছে চট্টগ্রামবাসী। আরও জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। দীর্ঘ প্রায় 21 বছর পর 12 আউলিয়ার পূর্ণভূমি চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার সন্ধ্যা 7:15টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির হয় বিপুল সংখ্যক নেতাকর্মী। পরে গাড়িবহর বিভিন্ন সড়ক ঘুরে রেডিসন ব্লু হোটেলে পৌঁছায়। সেখানেই রাতে অবস্থান করবেন তারেক রহমান। রোববার পলোগ্রাউন্ড রেলওয়ে স্টেডিয়াম মাঠে জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দলের শীর্ষ নেতার আগমনে উচ্ছ্বসিত স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। 21 বছর পর আমরা নেতাকে দেখতে পাবো, আমরা খুব অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি। প্রত্যেকটি কলেজ, থানা, ওয়ার্ড পরিপূর্ণভাবে ঝাঁকজমকভাবে ইনশাল্লাহ কালকে উপস্থিতি নিয়ে আসবে। আমরা আশা করছি আগামীকালকে সমাবেশ অতিথিদের সকল রেকর্ড ভঙ্গ করবে। চট্টগ্রামের সব আসনে দলের প্রার্থীদের বিজয় করার প্রত্যাশার কথা জানান দলের নেতাকর্মীরা। চট্টগ্রামের প্রতিটি আসনে ধানের শীষ বিপুল জয়ের মাধ্যমে আমরা আমাদের জয় ঘরে ফিরিয়ে আনতে পারবো। সারা চট্টগ্রাম শহরে উৎসবমুখর পরিবেশ, শ্বাস পড়ে গেছে তারেক রহমানকে দেখার জন্য। সমাবেশের নিরাপত্তা সহ সার্বিক প্রস্তুতি সম্পূর্ণ করার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা শাহাদাত হোসেন। রেড জোনটাকে তারা আরেকটু সংকুচিত করছেন, সংকুচিত করে তারা এই ওনার সিকিউরিটিটাকে আরো বেশি এনফোর্স করছেন। এর আগে 2005 সালের মে মাসে চট্টগ্রাম সফর করেন তারেক রহমান। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। ক্ষমতায় গেলে সাইবার বুলিং প্রতিরোধ সহ নারীর সুরক্ষায় নানা পরিকল্পনা নেয়ার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে মেট্রো রেল পরিচালনা এবং ভাড়া ব্যয়বহুল উল্লেখ করে মনোরেল চালুর কথা জানান তিনি। জানান, বিএনপির পরিকল্পনায় মনোরেল প্রকল্প বাস্তবায়ন হলে যাত্রীর খরচ অনেক কমে আসবে। বিএনপি আয়োজিত রিলস প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। সাদ আহমেদের রিপোর্ট। আমার ভাবনায় বাংলাদেশ বিষয়ে জাতীয় রিল মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে মিট অ্যান্ড গ্রিটে অংশ নেন তারেক রহমান। শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে এ আয়োজনে অংশ নেন ব্যারিস্টার জাইমা রহমানও। এ সময় আগামী রাষ্ট্র গঠনে নিজেদের চিন্তাভাবনা নিয়ে আলোচনা করেন তারা। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে উন্নত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। প্রাইমারি শিক্ষক উনি কিন্তু একটা বাচ্চাকে দুনিয়া শেখায়, দুনিয়া চেনায় জানায়। কাজে উনি যখন তাকে জিনিস শেখাবে, মূল্যবোধগুলো শেখাবে, ওটা কিন্তু যখন বাচ্চাটার মনে ব্রেইনে সবটাকে গেঁথে যাবে এবং এভাবে আস্তে আস্তে আমাদের পরিবর্তন। সেই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের রেমিটেন্স প্রণোদনা বাড়ানোর কথাও জানান বিএনপি চেয়ারম্যান। যারা প্রবাসী, যারা রেমিটেন্স পাঠাচ্ছে, এবং আমরা যদি গভর্নমেন্ট থেকে যদি এরকম করা যায় যে যারা সে অফিসিয়াল, অবশ্যই অফিসিয়াল চ্যানেলে সাচ অ্যামাউন্টের আপনার একটা রেমিটেন্স যদি বছরে পাঠায় বা 5 বছরে পাঠায় বা 3 বছরে পাঠায়,
হয়তো তাদের আমরা একটা ইনসেনটিভ রাখতে পারি। তারেক রহমানের সঙ্গে দেখা করে উচ্ছ্বাস প্রকাশ করেন বিজয়ীরা। সেই সঙ্গে পরিকল্পনা বাস্তবায়নে আশ্বাস পাওয়ার কথাও জানান তারা। It definitely was inspiring to see যে উনার এবং জামাপুর অনেক আইডিয়াস আছে বাংলাদেশের ফিউচারের জন্য। উনারা বলেছেন যে উনার যদি ক্ষমতা আসেন তাহলে they definitely do have a lot of plans কিভাবে আমরা আমাদের তরুণদের সাথে একসাথে কাজ করে how we can lead into the future. এরকম কখনো কল্পনাও করিনি যে স্যারের সাথে দেখা করতে পারবো, এইভাবে স্যারের সাথে বসে কথা বলতে পারবো। তিনি বলেছেন যে অবশ্যই তিনি কোয়ালিটি এডুকেশনটা নিশ্চিত করার জন্য কাজ করবেন এবং শিক্ষার গুণগত পরিবর্তনের জন্য যা করার দরকার সেটা তিনি করবেন। আগামীর বাংলাদেশ নিয়ে জনগণের ভাবনা ও প্রস্তাবকে রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ ১১টি বিষয়ের উপর ১ মিনিটের রিলস বানানোর এই প্রতিযোগিতায় প্রায় ২,২০০ জন অংশ নেন। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির করা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর ভারতের সঙ্গে বিএনপির চুক্তির অভিযোগ বিতর্ক তৈরির রাজনৈতিক অপকৌশল বলে মন্তব্য করেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। এদিকে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করেন তারেক রহমান। আরও জানাচ্ছেন এনআই নাহিদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান কার্যালয়ে দোয়া মাহফিল আয়োজন করা হয়। এতে অংশ নেন দলের চেয়ারম্যান তারেক রহমান। পরে সপরিবারে বনানীতে কবর জিয়ারত করেন তিনি। সেখানে দোয়া ও মোনাজাত করেন তারা। এর আগে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ দলের নেতাকর্মীরা। তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির করা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নাকচ করে দেন রিজভী। বলেন, জনগণকে বিভ্রান্ত করতেই এমন অভিযোগ তোলা হয়েছে। যেদিন থেকে নির্বাচনী কর্মকাণ্ড করা যাবে ঠিক সেই দিন থেকেই তিনি দেশের একজন প্রখ্যাত সুফি সাধক হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারত করে তিনি সেখান থেকে শুরু করেছেন। এদিকে গুলশানে তারেক রহমানের নির্বাচনী কর্মসূচি নিয়ে কথা বলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। আপামর জনগণকে যারা বিএনপি চেয়ারম্যান বিএনপি বাংলাদেশপন্থী রাজনীতি করে জানিয়ে ভারতের সঙ্গে চুক্তি করার অভিযোগ অপপ্রচার, অপকৌশল ও ভিত্তিহীন বলে জানান তিনি। আমরা মনে করি এটা অপকৌশল বা অজ্ঞতা যেটাই হোক, ভারতের সাথে বিএনপির চুক্তির বিষয়ে যেসব কথা বলা হচ্ছে তা সম্পূর্ণরূপে অপপ্রচার। বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় উদ্যোগে বিনামূল্যে ফ্যামিলি ও কৃষি কার্ড দেয়া হবে বলেও জানান মাহদি আমিন। তখন সম্পূর্ণ বিনামূল্যে এবং যথাযথ ব্যক্তিদের হাতে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। যারা কৌশলে জনগণকে ধোঁকা দেয় তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার বিকেলে বগুড়ায় নির্বাচনী জনসভায় একথা বলেন তিনি। এদিন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জনসভায় জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে দেশকে চাঁদাবাজ মুক্ত করা হবে। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট জানাচ্ছেন আপন। উত্তরবঙ্গে নির্বাচনী সফরে শনিবার সারাদিন ব্যস্ত সময় কাটান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে বগুড়ায় জনসভায় তিনি বলেন, যারা কৌশলে জনগণকে ধোঁকা দেয় তাদেরকে প্রত্যাখ্যান করবে জনগণ। পরে সিরাজগঞ্জ শহরে জনসভা শেষে আসেন উল্লাপাড়ায়। সেখানে কথা বলেন সিরাজগঞ্জ ৪ আসনের জামায়াত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান। দেন নানা প্রতিশ্রুতি। আমরা যদি নির্বাচিত হই তাহলে আমরা সরকারের সাথে আলাপ আলোচনা করে আমরা এই শিক্ষকদের শূন্য পদে নিয়োগের ব্যাপারে আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। পরে জামায়াত আমির বলেন, সরকারে আসার সুযোগ পেলে নারীদের সম্মান নিশ্চিত করা হবে। দেশকে চাঁদাবাজি মুক্ত করারও ঘোষণা দেন ডাক্তার শফিকুর রহমান। দুর্নীতি আমরা করব না এবং দুর্নীতি আমরা সহ্য করব না। আমাদের অঙ্গীকার প্রস্তুত, বাংলাদেশের ৫৬,০০০ বর্গমাইলের মাটির উপরে কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। দিনের সবশেষ নির্বাচনী জনসভা করেন পাবনায়। এ সময় ১০ দলের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান তিনি। আমরা বলেছি, চাঁদা আমরা নিব না। আল্লাহ যদি জনগণের ভালোবাসায় আমাদেরকে সরকার গঠনের সুযোগ দেন তাহলে চাঁদাওয়ালাদের হাত বন্ধ করে দেব। হারাম পথে তোমরা যখন রুজি করো
ভিতরের মধ্যে অশান্তির আগুন জ্বলে। আমরা তোমাদেরকেও শান্তি দিতে চাই, আমরা 18টি মানুষেরও শান্তি চাই। এই জন্য তোমাদের হাতেও হালাল রুজির কাজ আমরা তুলে দেব ইনশাআল্লাহ। এর আগে সকালে রংপুরের পীরগঞ্জে জুলাই আন্দোলনে শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে গাইবান্ধায় জনসভায় বক্তব্য রাখেন জামায়াত আমির। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। নির্বাচনী প্রচার ব্যস্ত সময় পার করছেন এনসিপি প্রার্থীরা। রাজধানীর ভাটারায় প্রচারে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যামিলি কার্ড ভোট কেনার কৌশল, জনগণ এমন মিথ্যা আশ্বাস বিশ্বাস করে না। এদিকে পুরান পল্টনের পথসভায় দলের মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচনে জয়ী হলে ঢাকা ৮ আসনকে চাঁদাবাজ দখলদার মুক্ত করা হবে। আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। প্রতিদিনই নিজেদের আসনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছে 10 দলীয় জোটের অংশীদার ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি। শনিবার সকালে রাজধানীর ভাটারায় গণসংযোগ করেন দলের আহ্বায়ক ও ঢাকা 11 এর প্রার্থী নাহিদ ইসলাম। বলেন, 12ই ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচনের জন্য যা করণীয় তাই করবে 10 দলীয় জোট। এবারের ভোটটা একেবারেই নতুন এবং বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের ভোট। যেহেতু গণভোটও একসাথে হচ্ছে, মানুষ যাতে এই ভোট কোনোভাবেই এই ভোটকে ভোট প্রদানে ভয় না পায়। কারণ আমরা দেখছি বিভিন্ন এলাকায়, ইভেন আমার এলাকাতেও এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে এখানে, এবং এখানে কোনো ধরনের আচরণবিধি এর আগেও মানা হয়নি, এখনও মানা হচ্ছে না। এদিন দুপুরে পল্টনে জামায়াতে ইসলামে আয়োজিত পথসভায় নাসরুদ্দিন পাটোয়ারি বিএনপির সমালোচনা করে বলেন, যতই ভয় দেখানো হোক না কেন বিপুল ভোটে জয়ী হবে 10 দলীয় জোট। ধরনের অপপ্রচারের মধ্য দিয়ে তারা মনে করেছে ক্ষমতায় যেতে পারবে, কিন্তু 10 দলীয় জোটের নেতাকর্মী এবং বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে যে ভয় পাওয়ার কিছু নাই। তারা আমাদের ভয় দেখাচ্ছে পুলিশ দিয়ে, তারা মিডিয়া দখল করে ভয় দেখাচ্ছে, তারা লুটতরাজ যারা ব্যবসায়ী রয়েছে সেই ব্যবসায়ীদের শেল্টারে গিয়ে ভারতের কাছে শেল্টার নিয়ে আমাদের ভয় দেখাচ্ছে। ইনশাআল্লাহ আগামী 12 তারিখে সে ভয়কে আমাদের ব্যালট রেগুলেশনের মাধ্যমে জয় করতে হবে ইনশাআল্লাহ। সেই সঙ্গে ঢাকা 8 থেকে নির্বাচনে জয়ী হলে 12ই ফেব্রুয়ারির পর প্রত্যেক চাঁদাবাজ, দখলদার ও সন্ত্রাসীকে ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেওয়ার হুঁশিয়ারিও দেন। আমরা চাঁদাবাজদের এখান থেকে উচ্ছেদ করতে চাই, এটাই বাংলাদেশের পজিটিভ কথা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। নির্বাচনী থিম সং আমরা রাজপথ থেকে উঠেছি তাই রাজপথই বেছে নিয়েছি উদ্বোধন করেছে জাতীয় নাগরিক পার্টি। শনিবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে এ থিম সং উদ্বোধন করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেন, এই গানে নতুন নতুন ভাবনা ও ধারণার প্রতিফলন ঘটেছে। গণ অভ্যুত্থানের পটভূমি তৈরি করেছিলেন দেশের সাধারণ মানুষ, তাই 5 তারকা হোটেলের পরিবর্তে রাজপথেই থিম সং উদ্বোধন করা হয়েছে। যে জাতীয় নাগরিক পার্টির যে গণভোট এবং নির্বাচনী যে থিম সং, এই দুইটা সং লঞ্চ করতে চেয়েছি রাজপথ থেকে, যেখান থেকে আমাদের জন্ম হয়েছে। আমরা মনে করছি এখানে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন যারা আছেন, আমাদের হরিজন তফসিলি সম্প্রদায়ের মানুষজন আছেন, এবং আমরা তাদের রিপ্রেজেন্ট করে আমরা তাদেরকে সাথে নিয়ে আমাদের থিম সংটা লঞ্চ করতে চেয়েছি। ক্ষমতার জন্য যারা হানাহানি ও তাবেদারি করে, জুলাই গণ অভ্যুত্থানের পর তাদের আর সুযোগ দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শনিবার সন্ধ্যায় রাজধানীর চকবাজারের আব্দুল আলিম ঈদগাহ মাঠে ঢাকা 7 আসনে নির্বাচনী জনসভায় এই কথা বলেন তিনি। এ সময় ইসলামী আন্দোলনকে ইসলামের পক্ষে একমাত্র দল উল্লেখ করেন তিনি। জনসভায় হাত পাখার প্রার্থীরা ভোটারদের নানা প্রতিশ্রুতি দেন। জানান, ইসলামী দল ক্ষমতায় গেলে দেশে দুর্নীতি থাকবে না। আসেন যারা আমরা ইসলামকে ভালোবাসি তারা ইসলামের পক্ষের বাক্স হাত পাখায় ভোট দেব। যারা আমরা দেশকে ভালোবাসি তারা আমরা ইসলামের পক্ষের বাক্স হাত পাখাকে ভোট দেব। যারা মানবতার কল্যাণ চাই এবং যারা নাকি এই বাংলাদেশকে স্বাধীনভাবে মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াবার চিন্তা করছি, তারা ইসলামের পক্ষে হাত পাখা প্রতীকের বাক্সে আপনারা ভোট দেবেন। এদিকে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। বলেন, সরকার নির্বাচনে নিরপেক্ষ থাকছে না। শনিবার
রংপুরে সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয় থেকে প্রচার শুরু করে এ অভিযোগ করেন জিএম কাদের। এ সময় দলীয় নেতা কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি হয়রানি, গ্রেফতার ও মিথ্যা মামলা দেয়া বন্ধের আহ্বান জানান তিনি। নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলেও মন্তব্য করেন জিএম কাদের। নির্বাচন ব্যবস্থায় কোনো রকম নিরপেক্ষতা থাকছে না। সরকারি দল এবং সরকার যখন সরাসরি এক দল হয়ে নির্বাচন করে, সেখানে আমরা কিভাবে নিরপেক্ষতা আমরা আশা করতে পারি? তথাপি যেহেতু আমাদেরকে বাধা দেওয়া হয়েছে, আমাদেরকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমাদেরকে বিভিন্নভাবে আওয়ামী লীগের সঙ্গে দোষর বলে অন্যায়ভাবে আমাদের অত্যাচার করেছে। নির্বাচনী প্রচারণায় আচরণবিধি মানছে না রাজনৈতিক দলগুলো। ভোট কিনতে ঢালছে টাকা। কেউ কেউ প্রতিপক্ষের প্রতি ছুটছেন অশালীন বক্তব্য। দেশ টিভি আয়োজিত দেশ সংলাপে উঠে আসে এমন তথ্য। বিশিষ্টজনরা বলছেন, লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়ায় নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এ সময় কয়েকটি দলে নারী প্রার্থী না থাকা, গণভোট পদ্ধতি নিয়েও হয় আলোচনা। ঝর্ণা রায়ের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ সংলাপের এবারের আয়োজন প্রচারণায় প্রার্থীরা। সেখানে আলোচকরা বলেন, এবারের নির্বাচনী প্রচারণায় কিছু নতুনত্ব থাকলেও ভোটারদের কাছে টানতে অতীতের মতোই কৌশল নিচ্ছেন অনেকে। বিএনপি এবং জামাত দুটের একটাও কিন্তু আচরণবিধির মানে নাই। প্রথমবার দেখেন, আচরণবিধি 22 তারিখ থেকে আপনার নির্বাচন ক্যাম্পিং শুরু হওয়ার কথা, ওনারা 21 তারিখে দুই পক্ষই কিন্তু মিটিং করেছে। একটা পলিটিক্যাল পার্টি যখন সাধারণত পিছিয়ে থাকে, তখন তারা নেগেটিভ ক্যাম্পেইন স্ট্র্যাটেজিটা ইন্ট্রোডিউস করে এই কারণে যে যাতে হচ্ছে গিয়ে সে একটা গ্রাউন্ড পায়। পাল্টাপাল্টি বক্তব্যে মানুষের প্রতি প্রকাশ্যে ঘৃণা প্রকাশ করার পথ তৈরি করছে জানিয়ে বক্তারা ভবিষ্যতে বিভেদ সৃষ্টির শঙ্কা প্রকাশ করেন। ছোটখাটো যে ঘটনাগুলি ঘটছে, যেগুলো নাকি আমাদের নজরে আসে না, আমাদের মিডিয়াগুলো হয়তো এটা কভার করে না, কারণ ছোট মানুষ এই জন্য। কিন্তু এইগুলি ভাই থামাইতে হবে, কারণ ইলেকশন আসবে, ইলেকশন চলে যাবে, কিন্তু ইলেকশনকে আমাদের মধ্যে এমন একটা স্থায়ী বিভেদ তৈরি করে দিয়ে যাবে যে আমি এক অপছন্দের ব্যক্তি গায়ে ময়লা পানি দেব। এখনো লুট হওয়া অনেক অস্ত্র উদ্ধার না হওয়ায় নিরাপত্তা শঙ্কা জানিয়ে আলোচকরা বলেছেন, এটি এবারের নির্বাচনের বড় চ্যালেঞ্জ। অভ্যুত্থানের শক্তি যদি গোলমাল করে, তাদের ভিতরে যদি একটা নিরপেক্ষ নির্বাচন করার মতো আন্তরিকতা না হয়, তৈরি না হয়, তাহলে এই ইলেকশন ডক্টর মোহাম্মদ ইউনূস যে বলেছেন ঐতিহাসিক, খারাপটা হলেও ঐতিহাসিক হয়, ভালোটা হলেও ঐতিহাসিক হয়, তবে খারাপটা হওয়ার সম্ভাবনাই বেশি। একটি অস্ত্র বাহিরে থাকা মানে এটা আমার আপনার প্রত্যেকের জন্য ঝুঁকি। সো এই ঝুঁকির কিভাবে আপনি নিউট্রালাইজ করবেন, সেটা দুটো ওয়ে। একটা হচ্ছে আপনি এটাকে রিকভার করে ফেলা, এইটা একটা প্রক্রিয়ার বিষয়। আমি রিকভার করব সিদ্ধান্ত নিলাম, আর অস্ত্র যে নিয়ে আছে সে আমাকে দৌড়ে এসে দিয়ে দেবে, বিষয়টা এরকম নয়। সেই চেষ্টাটা যেমন থাকতে হবে, অপর একটি মেকানিজম থাকতে হবে, সেটাকে ইউজ যেন হতে না পারে। নির্বাচনের পাশাপাশি গণভোট পদ্ধতি এবং এ নিয়ে সরকারের প্রচারণার সমালোচনা করেন তারা। তবে এর বিপরীতে যুক্তি তুলে ধরেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। হ্যাঁ এবং নার ভোটে যে 4টি প্রশ্ন আছে, তার মধ্যে কয়টা প্রশ্নের উত্তর আপনি বাইনারিতে দিতে পারবেন, হ্যাঁ অথবা নাতে? আমার যদি মনে হয় যে একটার আমি অর্ধেক মানি না, তাহলে তার কি হবে? এবং আমার কাছে মনে হয় লাস্ট যে কোয়েশ্চেনটি আছে, সেটি আসলে একমাত্র কোয়েশ্চেন যে আপনি আসলে এটি চান কি চান না। এরকম করার দরকার ছিল না। বিশিষ্টজনেরা মনে করেন, নির্বাচন ও নির্বাচনী প্রচারণায় রাজনৈতিক দলগুলো এক ধরনের খেলায় মেতেছেন, যা ভবিষ্যৎ রাজনীতিতে কোনো দলের জন্যই সুখকর নয়। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকার হ্যাঁ ভোট নিয়ে যতটুকু মনোযোগী, তার চেয়ে বেশি অমনোযোগী জননিরাপত্তা দিতে। বর্তমান সরকার লাইফ সাপোর্টে আছে, তাই গণভোট দিয়ে সেফ এক্সিট খুঁজছেন সরকার। শনিবার সকালে সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS আয়োজিত স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং শাসন শীর্ষক নীতি সংলাপে এসব বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থান ব্যাহত হওয়ার পথে প্রার্থীদের সম্পদের বিবরণী দেয়া বাধ্যতামূলক হলেও আমলাদের কোনো সম্পদ বিবরণী দিতে হয় না। অন্তর্বর্তী সরকারের আমলে কোনো নিয়োগ নিরপেক্ষতা বজায় রেখে হয়নি বলেও জানান তারা। এবার IDLC জনতার ভোট।
তৃতীয় দিনের নির্বাচনী প্রচারে ব্যস্ত ঢাকার বিভিন্ন আসনের বিএনপি প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন তারা, যেখানে প্রাধান্য পায় মাদক প্রতিরোধ কল্যাণ সমিতি গঠন এবং মসজিদ কমিটি রাজনীতি মুক্ত করার বিষয়ে আশ্বাস দেন প্রার্থীরা। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। শনিবার সকাল থেকে ঢাকার বিভিন্ন আসনে তৃতীয় দিনের প্রচারণা চালান বিএনপি প্রার্থীরা। উত্তরা স্কয়ারের সামনে থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন ঢাকা 18 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন। প্রচারণা পূর্ব বক্তব্যে তিনি বলেন, নির্বাচনে জয়ী হলে মাদকমুক্ত সমাজ বিনির্মাণে কাজ করবেন তিনি। সেই সঙ্গে উত্তরা কল্যাণ সমিতিকে কোনো রাজনীতিকরণ করা হবে না। মাদক এবং কৃষক মুক্ত সমাজ ব্যবস্থা গঠন করা, যেখানে মাদক আছে সেখানে কৃষক আছে এবং মাদকের বিস্তারটা প্রতিটা ঘরে ঘরে চলে যায়, কারণ মাদকের কারণে আপনার আমার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। সেই সমাজকে পুনরায় ঘুরে দাঁড়াতে হলে আমাদের মাদক মুক্ত একটি সমাজ ব্যবস্থা গঠন করতে হবে। এদিন ঢাকা 14 আসনের বিএনপি মনোনীত প্রার্থী সানজিদ ইসলাম তুলিও প্রচারণা শুরু করেন নিজ এলাকা মিরপুরে। এ সময় মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। প্রত্যেকটা নাগরিক যেখানে নিরাপদ থাকবে সেটা নিয়েই সামনে এগিয়ে যাচ্ছি। স্বাভাবিক উন্নয়নের পাশাপাশি মৌলিক চাহিদাগুলোর উন্নয়নের পাশাপাশি যেন প্রত্যেকটা নাগরিক তার নিজস্ব জায়গায় নিরাপদ থাকে, সেই আকাঙ্ক্ষা নিয়েই সবার কাছে যাচ্ছে। ঢাকা 17 আসনে তারেক রহমানের পক্ষে মহাখালী বাস টার্মিনালে জনসভা আয়োজন করে মহাখালী বাস শ্রমিক ঐক্য পরিষদ। এ সময় বিএনপি সরকার গঠন করলে পরিবহন সেক্টরের আধুনিকায়নে কাজ হবে বলেও জানান বিএনপি নেতারা। এ সময় তারেক রহমানকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করার আহ্বান জানান তারা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। সারা দেশে জমে উঠেছে নির্বাচনী প্রচার। আনুষ্ঠানিক প্রচার শুরুর পর শনিবার সকাল থেকেই সারা দেশে বিএনপি প্রার্থীরা গণসংযোগে নেমেছেন। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। নির্বাচন ঘিরে উত্তাপ বাড়ছে সারা দেশে। ঠাকুরগাঁও 1 আসনের বিএনপি প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারাই আজ দাঁড়িপাল্লা নিয়ে ভোট চাচ্ছে। আমাদের এইবার সঠিক সিদ্ধান্ত নেই, আমরা যেন ধানের শীষে ভোট দেই, দিয়ে এই যারা আমরা স্বাধীনতার পক্ষে কথা বলি, যারা আমরা ফ্যামিলি কার্ডের কথা বলি, যারা আমরা কৃষি কার্ডের কথা বলি, স্বাস্থ্য কার্ডের কথা বলি, আইন শৃঙ্খলা রক্ষার কথা বলি, শিক্ষার কথা বলি, স্বাস্থ্যের কথা বলি, তাদের হাতকে শক্তিশালী করলে ইনশাআল্লাহ দেশ আগামী 5 বছর ভালো হবে। চট্টগ্রাম 11 আসনের বিএনপি প্রার্থী আমির খসরু শনিবার বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে নির্বাচনী প্রচার চালান। এ সময় তিনি বলেন, স্বৈরাচার বিদায় করে স্বাধীন দেশ গড়াই বিএনপির লক্ষ্য। কোনো বিদেশি শক্তির সহায়তায় বিএনপি ক্ষমতায় আসতে চায় না বলেও মন্তব্য করেছেন আমির খসরু। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হচ্ছে বিএনপি, সংসদীয় গণতন্ত্রের প্রবর্তক হচ্ছে বিএনপি। স্বৈরাচারদের বিদায় করে স্বাধীন সার্বভৌম দেশ করার দল হচ্ছে বিএনপি। সুতরাং যারা এগুলো পড়ে তারা আসলে প্রপাগান্ডার মাধ্যমে রাজনীতি করতে চায়, অন্য কৌশলে রাজনীতি করতে চায়। এদিকে 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি 2/3 বেশি আসনে জয়ী হবে বলছেন নলডাঙ্গা 2 আসনের প্রার্থী অ্যাডভোকেট এম নুরুল কুদ্দুস তালুকদার দুলু। 12 ফেব্রুয়ারি নির্বাচনে 2/3 বেশি সিট নিয়ে আগামী দিনে জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র গঠন করবে, অর্থাৎ সরকারে যাবে বলে আমি বিশ্বাস করি। লক্ষ্মীপুর 2 আসনের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া রায়পুর পৌরসভায় গণসংযোগ করেন। এদিকে প্রচারে ব্যস্ত রাজশাহীর 6টি আসনের প্রার্থীরা। সকাল থেকেই চারঘাট উপজেলার বাউসা ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছেন বিএনপি প্রার্থী আবু সাইদ চাঁদ। বেশ কয়েকটি পথসভাও করেন তিনি। এ সময় তিনি বলেন, জামাত নেতাদের জান্নাতের টিকিট দেওয়ার প্রতিশ্রুতি সহ বিতর্কিত বক্তব্যে ভোটাররা তাদের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। নির্বাচনী প্রচারণার তৃতীয় দিনে ব্যস্ত সময় কাটছে জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের কর্মী সমর্থকদের। শনিবার সকাল থেকে ফরিদপুর, মেহেরপুর, ভোলা, বরিশাল সহ বিভিন্ন আসনে গণসংযোগ করেন তারা। এদিকে মেহেরপুরে দলের নারী কর্মীদের উপর হামলার অভিযোগ করেছে দলটি। সহকর্মীদের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন শামীম হোসেন। শনিবার তৃতীয় দিনের মতো সারা দেশে প্রচারণায় নেমেছে জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল।
ফরিদপুর ৩ আসনে জামায়াতের প্রার্থী প্রফেসর আব্দুত তাওপের পক্ষে বিশাল নির্বাচনী গণমিছিল আয়োজন করা হয়। এ সময় সাধারণ মানুষের কাছে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান কর্মী সমর্থকরা। দেশের কর্তৃত্ব যদি আমাদের হাতে আসে তাহলে আমরা এই সমস্ত সমস্যাগুলো সমাধান করার জন্য খুব জোর প্রচেষ্টা চালাবো। মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামে হেনস্থার অভিযোগ এনেছেন জামায়াতের নারী কর্মীরা। তাদের অভিযোগ, গহরপুর গ্রামে দাঁড়িপাল্লায় ভোট চাইতে গেলে হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত। আমাদের গ্রামে ঢুকতে দেয়নি, তারপর হেসে হাতে করে দাঁড়িয়ে ঘুরে বেড়াইছে, আপ ডাউন করছে, বলছে যে বাড়িতে ঢুকবে আমরা চোর বলে ওদের আটকাবো। মহিলাদের উপরে হলো তারা ধাক্কাধাক্কি করেছে এবং তাদেরকে এই গ্রামে দাওয়াত দিতে দেয়নি। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তারা দাওয়াতে এসেছিল। ভোলা ১ আসনে বিএনপি জোটের প্রার্থী বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে ঘিরে জমে উঠেছে প্রচার প্রচারণা। বরিশাল ৫ আসনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বাসদের প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী। বলেন, প্রচারে আচরণবিধি ভঙ্গ করছেন অনেকে। যারা পরিবর্তন চান, যারা এই ব্যবস্থাটা পাল্টাতে চান, এই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা থেকে মুক্তি চান, তারা আমাদেরকে একেবারে আকুণ্ঠ সমর্থন দিচ্ছে। নির্বাচনী পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান প্রার্থীরা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঢাকার বায়ু দূষণের অন্যতম উৎস পুরনো বাস ও নির্মাণ সামগ্রী। তবে শহরের বিদ্যমান ২৮,০০০ পুরনো বাস মাত্র ১.৫ বছরের মধ্যে সরিয়ে ফেলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের আয়োজিত সংলাপে এ কথা বলেন তিনি। বায়ু দূষণ সমস্যার সমাধানে সরকার এরই মধ্যে একনেক সভায় ইলেকট্রিক বাস কেনার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এ প্রক্রিয়া পরবর্তী সরকার চালু রাখবে কিনা সেটি এখন মূল বিষয়। সাভারের ইট ভাটা বন্ধ রাখা এবং নির্মাণ সামগ্রী ঢেকে রাখা নিশ্চিত করা গেলে ৩ বছরের মধ্যে ঢাকা দূষণের শীর্ষ অবস্থান থেকে সরে আসবে বলেও জানান পরিবেশ উপদেষ্টা। ইম্পর্টেন্ট হচ্ছে বুঝলাম যে এরপরে যে সরকার আসবে তাকে বলে দেবে তুমি ১.৫ বছরের বেশি থাকতে পারবে না, ১.৫ বছর তোমাকে এই ২০টা কাজ করতে হবে। এটা তো হয় না। আপনি যে সমস্যাগুলো চীনের মতন দেশ ১০ বছরে শেষ করতে পারে না, আপনি বাংলাদেশে একটা অন্তর্বর্তী সরকারকে বলবেন ১.৫ বছরে কেন সমাধান হইল না, এটা হবে না। আমাদেরকে দেখতে হবে আমরা সমাধানের প্রক্রিয়াটা শুরু করেছি কিনা এবং এই প্রক্রিয়াটা পরবর্তী সরকার চালু রাখবে কিনা। নির্বাচন ঘিরে দেশকে অস্থিতিশীল করতে সক্রিয় আন্ডারওয়ার্ল্ড, যা নিয়ন্ত্রণে জিরো টলারেন্সে ডিএমপি জানালেন অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যায় গ্রেফতার শুটার রহিমকে নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। জানান, রাজনৈতিক কারণে নয়, চাঁদাবাজি আর দখলদারির জন্যই খুন হন মুসাব্বির, যার হোতা আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী দাদা বিনাশ। ইকবাল অনেকের রিপোর্ট। ৭ই জানুয়ারি রাতে তেজগাঁয়ে গুলি করে হত্যা করা হয় স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে। হত্যার পর এটিকে রাজনৈতিক হত্যা ধারণা করা হলেও একে একে আসামি গ্রেপ্তারের সামনে আসতে থাকে কারণ বাজারের চাঁদাবাজি আর দখলদারিত্বের বিষয়টি, যেখানে সক্রিয় ছিল মুসাব্বির নিজেই। শনিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, এখনও কারণ বাজারে ৮ থেকে ৯টি চাঁদাবাজ চক্র সক্রিয়। এক শুটার আগে গ্রেপ্তার হলেও শুক্রবার নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয় আরেক শুটার রহিমকে। গোয়েন্দা পুলিশ জানায়, চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিতেই মুসাব্বিরকে হত্যা করা হয়, যার নির্দেশদাতা ছিলেন আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী দাদা বিনাশ। কারণ বাজার একটা জায়গা, ব্যবসা প্রতিষ্ঠান, খুব আমাদের কাঁচা বাজারের একটা বড় জায়গা। ওখানে সাধারণত ওটার দখল বাণিজ্য এবং চাঁদাবাজি কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে আমরা প্রাথমিক তথ্য পেয়েছি। দিলীপ ওরফে বিনাশ এরকম একটা নাম আসছে। যে আসামিগুলো ধরা হয়েছে তাদের প্রত্যেকের সঙ্গে, এবং আপনারা জানেন যে আমরা একটা 164 করেছি একজন আসামি, এবং ওদের কথোপকথনে একটা জিনিস উঠে আসছে, এক জায়গায় বলছে যে দাদা আছে, দাদা দেখবে। কারওয়ান বাজারে এখনও সক্রিয় অন্তত 8টি চাঁদাবাজ চক্র, তাদের নিয়ন্ত্রণে গোয়েন্দারা কাজ করছে বলেও দাবি করেন তিনি। চাঁদাবাজদের আসলে কোনো দল নাই, আমরা প্রাথমিকভাবে করে দেখছি প্রায় 8-9টা গ্রুপ আছে ওখানে, বিভিন্ন নামে নামে তারা চাঁদা তোলে। এখন এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার আমরা চেষ্টা করতেছি। আমরা নির্বাচন সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয় জানিয়ে মহানগর ডিবি প্রধান সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার দাবি করেন। ঢাকায় যে কয়টা ঘটনা ঘটছে আমরা ইকবাল অনেক, দেশ টিভি, ঢাকা।
ঢাকার কেরানীগঞ্জে ওয়াজ মাহফিল শেষে বিএনপি নির্বাচনী কার্যালয়ে বসে থাকা অবস্থায় গুলিবিদ্ধ বিএনপি নেতা হাসান মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার বিকেলে 3:30টায় রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে আসা 2 যুবক তাকে গুলি করে পালিয়ে যায়। গুলি তার পেটে লাগে। পরে উন্নত চিকিৎসার জন্য হাসান মোল্লাকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। রাজধানীর নীলক্ষেত এলাকায় অবস্থিত হযরত বাকুশা হকার্স মার্কেটে প্রায় 2200 পরিবারের সম্পদ রক্ষায় অসাধু ডেভেলপার কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মার্কেটের ব্যবসায়ীরা। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান হযরত বাকুশা হকার্স মার্কেট সমবায় সমিতির সদস্যরা। বক্তারা অভিযোগ করেন, একটি ডেভেলপার প্রতিষ্ঠানের কর্মকাণ্ডে 12 বছর ধরে মারাত্মক আর্থিক ক্ষতির মধ্যে আছেন ব্যবসায়ীরা। সমবায় সমিতির সাধারণ সম্পাদক জানান, এজি গ্রিন ডেভেলপার কোম্পানি প্রায় 700 দোকান ভেঙে দিয়ে সদস্যদের প্রায় 150 কোটি টাকার ক্ষতি করেছে। এতে জীবিকা হারিয়ে দুর্দশায় পড়েছে শত শত পরিবার। আকিজ মনোয়ারা ট্রাস্টের অর্থায়নে ধারাবাহিকভাবে দ্বিতীয়বারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষের অধ্যয়নরত মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। গেল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। অনুষ্ঠানে 150 জন শিক্ষার্থীকে মাসিক 5,000 টাকা করে 1 বছর মেয়াদী এ শিক্ষাবৃত্তি দেয়া হয়। এ সময় আকিজ মনোয়ারা ট্রাস্টের ট্রাস্টি মনোয়ার বেগম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কক্সবাজারের নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান স্কোয়ার গ্রুপের স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন 2026। শনিবার সকাল থেকে কক্সবাজারের একটি হোটেলে দিনব্যাপী এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী। সম্মেলনে প্রতিষ্ঠানটির বিক্রয় কৌশল, বাজার সম্প্রসারণ পরিকল্পনা এবং 2026 সালের লক্ষ্য নির্ধারণের পাশাপাশি পরিবর্তনশীল বাজার ব্যবস্থায় বিক্রয় ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার বিষয়ে বিশদ আলোচনা হয়। পূবালী ব্যাংক পিএলসির ঢাকার কেন্দ্রীয়, উত্তর ও দক্ষিণ অঞ্চলের সব শাখা উপশাখা ও ইসলামী ব্যাংকিং উইন্ডো ব্যবস্থাপকদের অংশগ্রহণে প্রথম ব্যবস্থাপক সম্মেলন 2026 অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী এবং বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসা। সম্মেলনে ব্যাংকের চলমান অগ্রগতি, গ্রাহক সেবা উন্নয়ন ও প্রযুক্তি নির্ভর ব্যাংকিং বিস্তারে ব্যবস্থাপকদের সক্রিয় ভূমিকার উপর গুরুত্বারোপ করা হয়। গ্রাহক সেবা আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান ব্যবস্থাপনা পরিচালক। দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার এর বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার গাজীপুরের একটি রিসোর্টে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এ আয়োজন। কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ঝেড়ে সহকর্মীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি ও উৎসবে মেতেছিলেন স্টেপ ফুটওয়্যার পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মীদের উৎসাহিত করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আব্দুস সাত্তার ও ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির। মিলন মেলায় খেলাধুলা, র্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। লায়ন্স ইন্টারন্যাশনালের বাংলাদেশে চলমান ও স্থায়ী প্রকল্পসমূহ পরিদর্শন করতে বাংলাদেশে 4 দিনের সফরে এসেছেন লায়ন্স ইন্টারন্যাশনাল এর সেকেন্ড ইন্টারন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ডক্টর মনোজ শাহ। শনিবার সন্ধ্যায় রাজধানীর হোটেলে ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে লায়ন্সের সেবামূলক কার্যক্রম, তাদের নিষ্ঠা, নেতৃত্ব ও মানবিক চেতনার প্রশংসা করে তিনি জানান, ভবিষ্যতে বাংলাদেশের লায়ন্স ইন্টারন্যাশনাল এর সহযোগিতা ও সমর্থন আরও জোরদার করা হবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে লায়ন্স ইন্টারন্যাশনাল এর ডিরেক্টর নাজমুল হক জানান, বাংলাদেশে ক্যান্সার নির্মূল, শিশু স্বাস্থ্য সেবা সহ বিভিন্ন প্রকল্পে লায়ন্স ইন্টারন্যাশনাল নিয়মিত কাজ করে যাচ্ছে।